আসসালামু আলাইকুম। সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি পড়ব, বাংলা প্রথম পত্রের আমার বাড়ি কবিতাটি আমরা আজ আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা যখন এই বিষয়টি পড়বে তখন তোমরা তোমাদের মূল বোর্ড বইটি সামনে নিয়ে বসবে। তো আজ আমরা আমার বাড়ি কবিতাটি নিয়ে আলোচনা করি। আমার বাড়ি কবিতাটি লিখেছেন জসিমউদ্দিন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা প্রথমেই জসিমউদ্দিন সম্পর্কে কিছু কথা জেনে নিই। জসিমউদ্দিন আমাদের বাংলা সাহিত্যের একটি বিরাট অঙ্গন জুড়ে রয়েছে তার অবদান। কবি জসিমউদ্দিন পল্লী প্রকৃতির কবি। তার জন্ম 1903 সালে। তাহলে কবি জসিমউদ্দিন, তার জন্মটা কবে? তার জন্ম 1903 সালে। কোথায়? কবি জসিমউদ্দিন কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উনি তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তাম্বুলখানা গ্রামে, কিন্তু সেটা আসলে কোথায়? সেটা আসলে ছিল ফরিদপুর। কোথায়? ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। কবি জসিমউদ্দিন তোমাদের মতো ছাত্র বয়স থেকেই কিন্তু কবিতা লেখা শুরু করেছিলেন, এবং সেই সময় তার লেখা কবিতাও কিন্তু পাঠ্য বইতে, তিনি যখন লেখাপড়া করতেন সেই অবস্থায় তার কবিতা কিন্তু পাঠ্য বইতে চলে আসে, এবং তিনি সেই কবিতাটি লিখে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এবং তিনি সেই সময় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তিনি সেই সময় কবর কবিতাটি রচনা করেছিলেন, যে ওইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছিল দুই নয়নের জলে। এই যে কবিতাটি, এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই মনে একটা দাগ কেটে যায়, তাই না? এই কবর কবিতাটি কিন্তু তিনিই রচনা করেছিলেন, এবং কবে করেছিলেন? তার ছাত্র জীবনে। তিনি যখন ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন এই কবিতাটি তিনি রচনা করেছিলেন, এবং এই কবিতাটি কিন্তু সেই সময় পাঠ্যপুস্তকেও বাংলা বইতে কিন্তু সংযোগ করা হয়। তো যাই হোক, তিনি কিন্তু অনেক লেখা লিখেছিলেন, এবং যে তার বেশিরভাগই হচ্ছে কবিতাগুলো, এই কবিতাগুলো কিন্তু অধিকাংশই পল্লী প্রকৃতি এবং পল্লীর সাথে মানুষের জীবন ঘনিষ্ঠতা, এই বা মানুষ এবং প্রকৃতির সাথে যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, একটা টান রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু তিনি তার কবিতার ভিতরে ফুটিয়ে তুলতেন। এবং তার যে কর্মজীবন, তিনি কর্মজীবনটা শুরু করেছিলেন কিন্তু ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে। হ্যাঁ, তিনি কি হিসেবে তার কর্মজীবন শুরু করেন? কি হিসেবে? তিনি তার কর্মজীবন শুরু করেন অধ্যাপক হিসেবে তিনি তার কর্মজীবনটি শুরু করেছিলেন, এবং তিনি সরকারের প্রচার মাধ্যমেও কিন্তু তিনি অনেক দিন কাজ করেছিলেন, যে সরকারের বিভিন্ন কার্যক্রমগুলো প্রচারণার কাজেও তিনি ব্যাপক ভূমিকা পালন করেছিলেন। তো আমাদের যে জসিমউদ্দিন তিনি যে কাব্যগুলো রচনা করেছেন, তার ভিতরে যেহেতু প্রকৃতি এবং পল্লীর বিষয়টি উঠে আসে বেশিরভাগ, এই জন্য তিনি যে লেখাগুলো লিখেছিলেন তার মধ্যে কিন্তু অন্যতম আছে কাহিনী কাব্য। কি আছে? কাহিনী কাব্য। অর্থাৎ তিনি যে কাহিনী কাব্যগুলো লিখেছিলেন, সেই কাহিনী কাব্যগুলোর মধ্যে কি কি ছিল? শ্রেষ্ঠ ছিল কি কি? একটা ছিল নকশি কাঁথার মাঠ, এবং আরেকটি সজন বাদিয়ার ঘাট। একটা কি? নকশি কাঁথার মাঠ, আর একটা কি? সজন বাদিয়ার
ঘাট, এই দুটো যে কাহিনী কাব্য, এই কাহিনী কাব্য দুটি কিন্তু ব্যাপকভাবে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এছাড়া তিনি আরো অনেক কাব্যগ্রন্থ লিখেছেন। এছাড়া তার অনেক কাব্যগ্রন্থ আছে। তার যে কাব্যগ্রন্থ আছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কি কি? একটা আছে রাখালি, এবং এই রাখালি যে কাব্যটি, এটি কিন্তু তিনি প্রথম কাব্যগ্রন্থ হিসেবে তিনি প্রকাশ করেছিলেন। এবং এছাড়াও তার আছে বালুচর আছে, মাটির কান্না আছে। বালুচর আছে, মাটির কান্না, এইগুলো মূলত তার বেশি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এছাড়াও তিনি শিশুদের জন্য, শুধুমাত্র যে তিনি পল্লী প্রকৃতি নিয়েই রচনা করেছেন তা কিন্তু নয়, তিনি কিন্তু শিশুদের জন্য কিন্তু অনেক রচনা করেছেন। তার মধ্যে আছে হাসু আছে, শিশুতোষ গ্রন্থ। শিশুতোষ গ্রন্থের মধ্যে কোনগুলো আছে? হাসু আছে, এক পয়সার বাঁশি আছে, হাসু, এক পয়সার বাঁশি, এগুলো হচ্ছে তার থেকে মানে তার যে রচনাগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য। এছাড়াও এই হাসু, এক পয়সার বাঁশি এছাড়াও তার একটি অন্যতম একটি লেখা শিশুদের নিয়ে আছে, যেটার নাম হচ্ছে ডালিম কুমার। হ্যাঁ, ডালিম কুমার এই শিশুতোষ রচনাটিও কিন্তু তার ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা আজ কি পাচ্ছি যে জসীমউদ্দীন জন্মগ্রহণ করেছিলেন কোথায়? 1903 সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। এবং তার যে কর্মজীবন, তিনি কর্মজীবন শুরু করেন অধ্যাপক হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেন। এছাড়া তিনি সরকারের প্রচারক হিসেবেও তিনি অনেক কাজ করেছিলেন। তিনি ছাত্র জীবন থেকেই কিন্তু লেখালেখির কাজটা করে যাচ্ছেন, এবং ছাত্র জীবনে কিন্তু তিনি কবিতাটি রচনা করেছিলেন, যেটা আমাদের পাঠ্য বইতে কিন্তু সে সময়ে পাঠ্য বইতে মানে অ্যাড করে দেওয়া হয়। এছাড়াও তিনি তার লেখনীর মাধ্যমে কিন্তু বাংলার মানুষের সাথে কিন্তু তার একটা সম্পর্ক গড়ে ওঠে। কারণ কি? সাহিত্য সবসময় মানুষের জীবন ঘনিষ্ঠ হয়। সাহিত্যের সাথে যে সাহিত্যটি সবসময় মানুষ তার নিজের জীবনের সাথে যখন ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে, বা মানুষ যখন সাহিত্যের ভিতরে নিজের জীবন চিত্রকে তুলে ধরে বা দেখতে পায়, তখনই কিন্তু সেই সাহিত্যটা কিন্তু মানুষের মনের মধ্যে স্থান পায়। ঠিক এই একইভাবে আমাদের কবি জসীমউদ্দীনও কিন্তু মানুষের সাথে প্রকৃতির ঘনিষ্ঠতা, মানুষ এবং প্রকৃতির মধ্যে মানুষ কিভাবে বেড়ে ওঠে, প্রকৃতির সাথে মানুষের সান্নিধ্য কতটুকু, এই বিষয়গুলো কিন্তু উঠে নিয়ে তিনি তার রচনাতে লেখেন। কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমাদের জীবনের সাথেই কিন্তু রিলেটেড এবং ঘনিষ্ঠ। আমাদের যেহেতু বাংলাদেশ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, এবং বাংলাদেশের মানুষের সাথে কিন্তু, বাংলাদেশ যেহেতু একটা কৃষি প্রধান দেশ, এছাড়াও কিন্তু মানুষের সাথে প্রকৃতির একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর যার কারণে কিন্তু তিনি প্রকৃতির কবি হিসেবে কিন্তু মানুষের অনেক কাছে চলে আসতে পেরেছেন। এছাড়াও তিনি যে কাহিনী কাব্য লিখেছেন তার মধ্যে আছে নকশিকাঁথার মাঠ এবং সজনবাদিয়ার ঘাট, এই দুটো বেশি উল্লেখযোগ্য। এছাড়াও তিনি কাব্যগ্রন্থ রচনা করেছেন রাখালি, বালুচর, মাটির কান্না, এগুলো তার কাব্যগ্রন্থ। এছাড়াও রয়েছে তিনি শুধুমাত্র এগুলো না, তিনি শিশুতোষ গ্রন্থ, মানে শিশুদেরকে নিয়েও তিনি অনেক গ্রন্থ লিখেছেন। এই শিশুতোষ গ্রন্থগুলোর মধ্যে রয়েছে প্রধান হচ্ছে ডালিম কুমার আছে, এরপরে আছে হাসু, এক পয়সার বাঁশি, এগুলো সবই হচ্ছে আমাদের কবি জসীমউদ্দীনের লেখা অন্যতম কবিতা বা রচনা। এরপরে যেটা আমরা বলবো যে কবি জসীমউদ্দীন তিনি মৃত্যুবরণ করেন। কত সালে? 1976 সালে। কবি জসীমউদ্দীন মৃত্যুবরণ করেন কবে? 1976 সালে। তো শিক্ষার্থীরা, আজ আমরা কবি জসীমউদ্দীন সম্পর্কে কিছুটা জানলাম। এরপরে আমাদের যে বিষয়টি আছে, এরপরে আমরা আমার বাড়ির যে মূল যে কবিতাটি রয়েছে, আমরা এই মূল কবিতার ভিতরে আলোচনায় যাব। তো শিক্ষার্থীরা, তোমরা এবার কবিতার বইটি সাথে নেবে, আমরা এই কবিতাটি এখন আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই
আমরা লাইন বাই লাইন কবিতাটি আসলে পড়ে নিলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। শিক্ষার্থীরা দেখো তোমরা, আমার বাড়ি লিখেছেন জসিমউদ্দিন। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দিব পীরে। তার আগে এই কবিতাটি শুরু করার আগে আমি আরেকবার বলে রাখি শিক্ষার্থীরা, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বাড়িতে অনেক মেহমান আসে না? তোমাদের বাড়িতেও মেহমান আসে, আমাদের বাড়িতেও মেহমান আসে। তাহলে বাড়িতে মেহমান আসলে আমরা কিন্তু তাদেরকে কি করি? আপ্যায়ন করি। যার যেমন সামর্থ্য আছে সে সেভাবে কিন্তু আমরা আপ্যায়ন করার চেষ্টা করি, বা তাদের সাথে ভালো ব্যবহার করার, সৌজন্যমূলক ব্যবহার করার কিন্তু চেষ্টা করে থাকি। তো এইখানে এই কবিতাটিতে কবি তার খুব কাছের একজন বন্ধুকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন, এবং এই আমন্ত্রণ জানানোর ফলে তিনি তাকে কিভাবে আপ্যায়ন করবেন সেই বিষয়টি কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। মূলত আসলে যে আমরা আমাদের গ্রাম বাংলার মানুষ কিভাবে অন্য তাদের আত্মীয় স্বজনদেরকে আপ্যায়ন করে থাকে, সেই আপ্যায়নের একটি চিত্র কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। আমাদের শহরের জীবনে শহরের মানুষদের কিন্তু আপ্যায়নের ধারাটা একরকম, আবার গ্রাম অঞ্চলে গ্রামের মানুষদের কিন্তু আপ্যায়নের এক ধরনের নিয়ম শৃঙ্খলা আছে। তো যার কারণে কবি এখানে কিন্তু যেহেতু পল্লী গ্রামের সাথে বা মানুষের সাথে তিনি বেশি রিলেটেড, যার কারণে তিনি পল্লী অঞ্চলের বা গ্রাম অঞ্চলের মানুষেরা তাদের আত্মীয় স্বজনদেরকে কিভাবে আপ্যায়ন করে তারই কিন্তু একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে। তো শিক্ষার্থীরা আসো তাহলে আমরা একটা নিয়ে আলোচনা করে নিই। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালিধানের চিরে। এখানে আমার বাড়ি যাইও ভ্রমর মানে কি? ভ্রমর মানে কিন্তু মৌমাছি। তার মানে এখানে এটা না যে কবি এখানে মৌমাছিকে তার আর অতিথি হিসেবে গ্রহণ করছে, আসলে তা না। এখানে বিষয়টি যে কবি তার খুব কাছের একজন মানুষকে ভ্রমর বলে সম্বোধন করেছেন। কবি তার কাছের কোনো আত্মীয়কে বা বন্ধুকে তিনি ভ্রমর বলে সম্বোধন করেছেন, এবং তিনি তাকে ভ্রমর বলে সম্বোধন করেই তার বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছেন, এবং বলছে কি যে বসতে দেবো পীরে। পীরেটা কি? পীরে হচ্ছে আমাদের গ্রাম বাংলায় কিন্তু পীরে বসার একটা, আমাদের যেমন শহরে আমরা কোথায় বসি? সোফায় বসি বা চেয়ারে বসি, কিন্তু আমরা আমাদের ওই গ্রাম বাংলায় কিন্তু ছোট পীরে কিন্তু পাওয়া যায়, কাঠের পীরে। সেই পীরের উপরে কিন্তু বসতে দেয়। এরপর বলছে জলপান যে করতে দেবো শালিধানের চিরে। আমরা শহরাঞ্চলে কি করি? শহরাঞ্চলে হয়তো চা, বিস্কিট, চানাচুর এগুলো দিয়ে আপ্যায়ন করে, কিন্তু এখানে কবি কি বলছে? কবি গ্রাম বাংলার প্রকৃতিতে বসে তিনি কি করছেন? তিনি বলছেন তার বন্ধুকে আপ্যায়ন করবেন বা তাকে জলপান করতে দেবেন, অর্থাৎ নাস্তা করতে দেবেন। কিভাবে না কি দেবেন? শালিধানের চিড়ে। শালিধানের চিড়ে বলতে কি বোঝাচ্ছে? যে শালিধানটা কি, এখানে আমরা একটু জেনে নিই যে শালিধান। শিক্ষার্থীরা, শালিধান বলতে এখানে কি বোঝানো হচ্ছে? শালিধান কিন্তু হচ্ছে এক ধরনের আমন ধান। শালিধানটা কি? এক ধরনের আমন ধান। এই আমন ধানটা কখন হয়? আমন ধান হচ্ছে কখন হয়? শরৎকালে। কখন ঘরে ওঠে? শরৎকালে। অর্থাৎ শরৎকালে যে শালিধান, নতুন শালিধান ঘরে ওঠে, সেই ধানের চিড়ে তৈরি করে কবি তার আপনজনকে আপ্যায়ন করতে যাচ্ছেন। এরপরে বলছে কি শালিধানের চিড়ে দিব বিন্নি ধানের খই। সে শালিধানের চিড়ে দেবে। আরেকটা কি? বিন্নি ধান। আরেকটা কি বলছে? বিন্নি ধান। বিন্নি ধানটা কি? বিন্নি ধানটা কিন্তু এটা কিন্তু এক ধরনের ধান। অর্থাৎ আমাদের যেহেতু কৃষি প্রধান বাংলাদেশ, এবং এই বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের ধান কিন্তু আমাদের দেশে হয়, এবং এই বিন্নি ধানটা হচ্ছে আমাদের দেশের এটা আদি প্রজাতির একটা ধান। হ্যাঁ, এই বিন্নি ধানটা আগে অনেক বেশিই হতো। এবং বলছে কি এই শালি ধানের চিড়ে দেবে, এবং বিন্নি ধানের কি হবে? খই। অর্থাৎ বিন্নি ধান দিয়ে কি হয়? খইটা হয়। বিন্নি ধান দিয়ে কি হবে? খই। আর শালি ধানের কি হবে? চিড়ে। শালি ধানের কি হবে? চিড়ে। এবং বিন্নি ধান দিয়ে কি তৈরি হয়? ভালো খই। এটা এক একটা ধানের কিন্তু এক একটা গুণাবলী থাকে। হ্যাঁ, এখন সেই হিসেবে যেখানে শালি ধান দিয়ে ভালো কি হয়? চিড়ে হয়, এবং বিন্নি ধান দিয়ে কোনটা ভালো হয়? খইটা ভালো হয়। এই জন্য তিনি শালি ধানের চিড়ে এবং বিন্নি ধানের খই, এই দুইটা জিনিস দিয়ে কি করবেন? তার বন্ধুকে আপ্যায়ন করবেন, জলপান করাবেন। এরপরে বলছে কি দেখো, বাড়ির গাছের কবরি কলা, গামছা বাঁধা দই। এখানে বলছে কি বাড়ির গাছের কবরি কলা, অর্থাৎ কবির বাড়িতে কবরি কলা আছে, মানে কলার কিন্তু একটা জাতের নাম হচ্ছে কবরি কলা, এবং এটা খুবই ভালো জাতের একটি কলা। এই কলাটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু অনেক বেশি ভালো পাওয়া যায়, এবং মানুষ নিজস্ব গাছের, এখনকার দিনে যেমন সবকিছুতে ফরমালিন, কিন্তু আগেকার দিনে যে আমাদের গ্রাম বাংলার
মানে প্রতিটি বাড়িতে বাড়িতে গ্রাম বাংলার মানুষের কিন্তু কলা গাছ, মানে যেসব গাছগুলো থাকে তার মধ্যে কিন্তু কলা গাছটা কিন্তু থাকতো। এবং এই কলা গাছের যে কলাগুলো সেগুলো কিন্তু আমাদের অতিথি আপ্যায়নে কিন্তু বেশ ভূমিকা পালন করতো। এবং যেহেতু নিজস্ব গাছের কলা, সেই জন্য সেই নিজস্ব গাছের যে কলা, সেই কলা দিয়ে কিন্তু কবি তার বন্ধুকে আপ্যায়ন করতে চাচ্ছেন। এরপরে বলছি কি গামছা বাঁধা দই। গামছা বাঁধা দই বলতে কি বোঝাচ্ছে? দই কি গামছায় থাকে এরকম কোনো কিছু? আসলে না। গামছা বাঁধা দই বলতে এখানে বোঝাচ্ছে সেই সময় দইয়ের ঘনত্ব। দইয়ের ঘনত্ব বলতে এখানে কি বোঝাচ্ছে? গামছা বাঁধা দই, দেখো শিক্ষার্থীরা, গামছা বাঁধা দই। এখন এখানে এই কথাটি দিয়ে কি বোঝাচ্ছে? এই সম্পূর্ণ কথাটা দিয়ে কিন্তু বোঝাচ্ছে কি দইয়ের ঘনত্ব। কি বোঝাচ্ছে? দইয়ের ঘনত্ব। অর্থাৎ আমরা জানি যে দইয়ের ঘনত্ব যখন বেশি হয় তখন সেই দইটা কিন্তু খেতে বেশি মজা হয়, বা সেই দইটা কিন্তু অনেক বেশি মানে সুস্বাদু হবে। তো এখানে গামছা বাঁধা দই বলতে বোঝাচ্ছে যে দইয়ের ঘনত্ব এত বেশি, মানে দইটা এত সুস্বাদু বা মজাদার, যার কারণে যে গামছায় যদি সেই দইটা রেখেও দেওয়া হয়, সেই দইয়ের রস কিন্তু গামছা থেকে পড়বে না। যার কারণে এই দইয়ের ঘনত্ব এখানে বেশি তুলে ধরা হচ্ছে, যে দইয়ের ঘনত্ব বেশি, যার কারণে এই দইটা মজাদার এবং সুস্বাদু এবং ভালো খাবার। এবং এটা এতটাই ভালো যে গামছায় যদি একে রেখে দেওয়া হয় তাহলে এর কোনো রস পড়বে না গামছা থেকে। তো এই জন্য এখানে বলছে কি যে কবি কি করতে যাচ্ছে? শালি ধানের চিড়ে, বিন্নি ধানের খই দিয়ে তো আপ্যায়ন করবেন, সেই সাথে তার নিজস্ব গাছের যে কবি কলা এবং গামছা বাঁধা দই, এই দুটো জিনিসও তিনি তার বন্ধুর আপ্যায়নের জন্য রেখে দিয়েছেন। এছাড়া কি বলছে? আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি। শুয়ো, শুয়ো এখানে বলতে কি বোঝানো হচ্ছে? শুয়ো বলতে এখানে কি বোঝানো হচ্ছে? শুয়ো বলতে এখানে বোঝাচ্ছে শুয়ে থাকা। শুয়ে থাকা। আমরা অনেক আগে আমরা করেছি যে দুপুরবেলা যখন আম কাঁঠালের সময় আসতো, তখন দুপুরবেলা কিন্তু আম গাছের নিচে যেও আমরা বিছানা নিয়ে গিয়ে অনেকে শুয়ে থাকতাম। আমি তো করেছি এগুলো, এখন তোমরা হয়তো অনেকে করে থাকো। সেটা কিন্তু এটা গ্রামের দিকে বেশি হয়, মানে শুয়ে থাকে। কেন? ওই যে দুপুরবেলা একটু বাতাস টাতাস হয়, বাতাস হলে কি হয়, আম পড়ে, আম পড়লে তো আম তো মজার জিনিস, আম আম খাওয়ার পরে তো সবার লোভ থাকেই। যার কারণে কিন্তু আমরাও কিন্তু এই কাজটা আমরা ছোটবেলায় কিন্তু করেছিলাম। কিন্তু এখন হয়তো শহরের ছেলেমেয়েরা এই সুযোগটা পায় না, কিন্তু গ্রামের ছেলেমেয়েরা কিন্তু এই সুযোগগুলো পায়। তো কি বলছে যে যখন আম কাঁঠালের সময় হবে, আম কাঁঠালের সময় যদি তার বন্ধু তার বাড়িতে যায়, তাহলে সেই আম কাঁঠালের সময় সেই আম কাঁঠালের বনের ধারে সে কি করতে পারবে? আঁচল পেতে শুয়ে থাকতে পারবে। এবং কি বলছে? গাছের শাখা দুলিয়ে বাতাস করবো সারা রাতি। অর্থাৎ গাছের নিচে যখন আমরা শুয়ে থাকবো তখন সেই গাছের যখন বাতাসে গাছের পাতা নড়ে, তার কিন্তু একটা বাতাসের হাওয়া কিন্তু আমাদের গায়ে এসে লাগে। তা বলছে যে আমাদের কিন্তু আর ওই হাত পাখা দিয়ে বাতাস করা লাগবে না। তখন কি করবে? ওই যে বনের ধারে যে শুয়ে থাকবে, সেখানেই যে ডালপালাগুলো বাতাসে নড়বে বা গাছের পাতা বাতাসে নড়বে, তার থেকেই যে হাওয়া তৈরি হবে, সেটা প্রাকৃতিকভাবে সেই হাওয়ায় কিন্তু সে তার শরীরকে ঠান্ডা করতে পারবে। তো মোটামুটি যে আজ এই পর্যন্তই আমরা এই বিষয়টি আলোচনা করব, যে মূলত আমরা আসলে আমাদের আত্মীয় স্বজনদের সাথে কিভাবে ব্যবহার করব, তাদের সাথে আমরা কি ধরনের আচরণ করব, কেউ যদি বাড়িতে আসে তাকে যে আপ্যায়ন করতে হয়, এই জিনিসটা কিন্তু আমাদেরকে শিখতে হবে, তাই না? কবি এখানে বলছে কি তার গ্রাম বাংলায় তার বাড়িতে গেলে কি কি খাওয়াবে সেই বিষয়গুলো এখানে তুলে ধরেছে। ঠিক তেমনি এই বিষয়টা থেকে আমাদেরকে কি শিখতে হবে? এই বিষয়টা থেকে আমাদেরকে শিখতে হবে যে যদি আমাদের বাড়িতে কোনো আত্মীয় আসে বা আমাদের কোনো কাছের বন্ধু আসে, তখন তাকে আমরা কি কি দিয়ে আপ্যায়ন করতে পারি, সেটা কিন্তু তোমাদেরকে শিখতে হবে। যে আমরা তাদেরকে আসতে বলবো, ভালো ব্যবহার করব, সালাম দিয়ে সুন্দর করে তাদের সাথে কথা বলবো, কেমন আছেন জিজ্ঞাসা করব। এইগুলো জিজ্ঞাসা করার পরে তাদেরকে বসতে দিব বাড়িতে। বসতে দেওয়ার পরে এখন হয়তো আমি আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে আপ্যায়ন করব। সকলের যে সামর্থ্য সমান থাকবে তা কিন্তু নয়, কিন্তু আমাদের যার যতটুকু সামর্থ্য আছে আমরা সেই সামর্থ্য দিয়ে সকলের সাথে ভালো ব্যবহার করার, সহমর্মী হবার বা মানুষকে ভালোবাসার মতো আমাদের ক্যাপাসিটি সেটা থাকতে হবে। কারণ মানুষকে ভালোবাসতে গেলে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে গেলে কিন্তু টাকা পয়সার প্রয়োজন হয় না, সামর্থ্যেরও প্রয়োজন হয় না। মানুষের প্রয়োজন একটুখানি যদি আমি ভালো ব্যবহার করি, তাহলে তো আমার কোনো ক্ষতি হয় না, তাই না? ঠিক এই একইভাবে যে বন্ধু বান্ধব বাড়িতে আসে তাদের সাথে কি ধরনের আমরা আচরণ করব, তাদের সাথে কেমন ব্যবহার করব, এই বিষয়গুলোই কিন্তু আমাদেরকে শিখতে হবে। তো
তো শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই। এর পরবর্তী অংশ আমরা এর পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা সকলে বাড়িতে থাকবে। এখন যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টের যে বিষয়গুলো চলে আসছে, তোমরা অ্যাসাইনমেন্টগুলো বাড়িতে ভালোভাবে বসে বুঝে তোমাদের নিজস্ব চিন্তাধারা এগুলো অ্যাসাইনমেন্টের মাধ্যমে তুলে ধরবে। তো যাই হোক শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এই বিষয়গুলি একটু পড়াশোনা করার একটু চেষ্টা করবে। আশা করি তোমরা ভালো বুঝতে পারবে। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।